বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো নয়নতারা গাছের সেপ্টেম্বর মাসের পরিচর্যা। অতিরিক্ত বৃষ্টিতে তোমাদের বাগানের নয়নতারা গাছে যদি ফাঙ্গাসের সমস্যা হয় অথবা যদি গাছের বৃদ্ধি না হয়, তাহলে এই সেপ্টেম্বর মাসে কিভাবে পরিচর্যা করতে হবে, এই সেপ্টেম্বর মাসে নয়নতারা বা ভিনকা গাছে কি খাবার প্রয়োগ করতে হবে, কোন জৈব খাবার প্রয়োগ করলে নয়নতারা বা ভিনকা গাছের ভালো বৃদ্ধি হবে এবং গাছে ফুটবে প্রচুর পরিমাণে ফুল। ছোট ছোট কয়েকটা কেয়ার টিপসের কথা বলবো, যে কেয়ার টিপসগুলো ফলো করলে গাছের ফুল বড় হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিনকা বা নয়নতারা হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ। এই নয়নতারা গাছ মূলত দুই ধরনের হয়, একটা দেশীয় এবং একটা হাইব্রিড। দেশীয় প্রজাতির গাছে তেমন একটা পরিচর্যা করতে হয় না, কিন্তু হাইব্রিড প্রজাতির নয়নতারা গাছের সামান্য কিছু পরিচর্যা অবশ্যই করতে হয়, তা না হলে কিন্তু এই গাছগুলো দীর্ঘদিন বেঁচে থাকে না। বন্ধুরা, হাইব্রিড নয়নতারা গাছ বাঁচিয়ে রাখতে গেলে কয়েকটা টিপস তোমাদের ফলো করতে হবে, তবেই তোমরা বাগানে সারা বছর এই ভিনকা বা সদাবাহার গাছকে বাঁচিয়ে রাখতে পারবে। তো বন্ধুরা, প্রথমেই বলবো টিপস নাম্বার 1। টিপস নাম্বার 1 হলো আমরা আমাদের বাগানের এই সদাবাহার বা নয়নতারা গাছকে কোথায় রাখবো। নয়নতারা গাছ যেহেতু একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই সূর্যের আলো খুব পছন্দ করে, কিন্তু অতিরিক্ত সূর্যের আলো হাইব্রিড নয়নতারা গাছ একেবারেই পছন্দ করে না। দুপুরবেলা চড়া রোদ্দুর এই গাছের উপর পড়লে গাছ কিন্তু ঝিমিয়ে যায়, তাই এমন একটা জায়গায় এই গাছকে রাখতে হবে সকালবেলা সূর্যালোক পায় অন্তত 3 থেকে 4 ঘন্টা, তারপর দুপুরবেলার চড়া রোদ্দুর যেন এই গাছের উপর না লাগে, তাহলে কিন্তু এই গাছ সুস্থ থাকবে। টিপস নাম্বার 2, জল কতটা দেব আমরা এই নয়নতারা গাছে, এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। জল আমরা এমন পরিমাণে দেব যেন টবের মাটি সবসময় কাদা কাদা না হয়ে থাকে। ময়েশ্চার পছন্দ করে, কিন্তু কাদা কাদা হয়ে থাকলে কিন্তু এই গাছটা খুব বেশি দিন বাঁচে না, গাছটা কিন্তু মারা যায়। তাই জল আমাদেরকে এমনভাবে দিতে হবে যেন আজকে জল প্রয়োগ করলে 2 দিনের মধ্যে জলটা শুকিয়ে যায়, তাই খুব সামান্য পরিমাণ জল প্রয়োগ করতে হবে, অথবা জল যদি ভরপুর মাত্রায় প্রয়োগ করো তাহলে আবার 3 থেকে 4 দিন পর এই গাছে জল প্রয়োগ করতে হবে। অতিরিক্ত মাত্রায় জল একেবারেই প্রয়োগ করা যাবে না। তাছাড়া এখন বর্ষাকাল, সরাসরি বৃষ্টির মধ্যে কিন্তু হাইব্রিড নয়নতারা গাছকে রাখা যাবে না, শেডের মধ্যে রাখতে হবে। অতিরিক্ত বৃষ্টিতে এই গাছকে একেবারেই ভেজানো যাবে না। বৃষ্টির জল এই গাছের কিন্তু মৃত্যুর কারণ। বৃষ্টির জল হলেই কিন্তু এই গাছে ফাঙ্গাস লেগে যায় এবং ধীরে ধীরে গাছটা ঝিমিয়ে যায় এবং ডালের মধ্যে ফাঙ্গাস লেগে গিয়ে গাছটা সম্পূর্ণ মারা যায়। এই হাইব্রিড নয়নতারা গাছ প্রতিস্থাপন করার সময় লক্ষ্য রাখতে হবে যেন মাটিটা ঝুরঝুরে হয় এবং টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক করে তবেই কিন্তু এই হাইব্রিড নয়নতারা গাছ প্রতিস্থাপন করা যাবে। বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3 হলো এই সময় কিন্তু অনেক গাছেই লক্ষ্য করা যাচ্ছে ফুলের সাইজ ছোট ছোট হচ্ছে। ফুলের সাইজ ছোট হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, গাছে পুষ্টির অভাব রয়েছে। তো গাছের মধ্যে যদি দেখো প্রচুর পরিমাণে এইভাবে বীজ তৈরি হচ্ছে, এই বীজগুলোকে কিন্তু কেটে ফেলো। গাছে প্রচুর পরিমাণে বীজ তৈরি হলে গাছের কিন্তু এনার্জি লস হয়, যার ফলে গাছের ফুলগুলো কিন্তু ছোট ছোট হয়ে যায়। তাই বীজ তুলে ফেলো এবং গাছে তোমরা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করো। মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করলে গাছের ফুল কিন্তু খুব ভালো হবে। টিপস নাম্বার 4, হাইব্রিড নয়নতারা গাছের চারা তৈরি করার জন্য একটা প্রসেস রয়েছে। বীজ থেকে কিন্তু বেশিরভাগ সময় দেশীয় প্রজাতির চারা তৈরি হয়ে যায়, তাই এই গাছের কাটিং থেকে যদি তোমরা চারা তৈরি করতে পারো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে যায়। তো কিভাবে চারা তৈরি করতে হয় তা আমি আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি, তো তোমরা যারা আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে দেখো, এইভাবে ছোট ছোট ডাল তোমরা কেটে নেবে এবং শুধুমাত্র লাল বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখে দেবে। প্রথমে বালিটা খুব ভালোভাবে ধুয়ে নেবে এবং সেই ধোয়া বালির মধ্যে সামান্য পরিমাণ অ্যালোভেরা জেল লাগিয়ে এই ডালগুলোকে প্রতিস্থাপন করে দেবে। দেখো কত সুন্দর রুট চলে এসছে। তো খুব সুন্দর কিন্তু রুট চলে আসে। ছায়া জায়গার মধ্যে রাখতে হবে, রোদ্দুরে একেবারেই রাখা যাবে না, ছায়া জায়গার মধ্যে রাখতে হবে এবং মিডিয়া যেন সবসময় ভেজে ভেজে থাকে, তাহলে দেখবে কয়েকদিনের মধ্যেই কিন্তু এইভাবে নতুন নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। তো এখানে আমার যে কটা ডালই প্রতিস্থাপন করা ছিল প্রত্যেকটাতেই কিন্তু নতুন নতুন শিকড় চলে এসছে। তো এগুলো কিন্তু এখন সবগুলোই টবে প্রতিস্থাপন করা যাবে। তো আমি একটা তোমাদেরকে প্রতিস্থাপন করে দেখাবো, যেটার মধ্যে বড় বড় রুট এসছে সেটাই তোমাদেরকে প্রতিস্থাপন করে দেখাবো। দেখো এই ডালটার মধ্যে কিন্তু ফুলও এসে গেছে। তো এই ধরনের ডাল যদি তোমরা প্রতিস্থাপন করতে পারো, বিভিন্ন ধরনের গাছ আমাদের কাছে থাকে না, বিভিন্ন কালারের গাছ থাকে না, তো বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের বিভিন্ন কালারের গাছ দেখতে পাই। তো এই গাছগুলো যদি তোমরা ডাল নিয়ে এসে প্রতিস্থাপন করতে পারো এভাবে বালির মধ্যে, তাহলে কিন্তু তোমাদের বাগানে প্রচুর নয়নতারার চারা তৈরি হয়ে যাবে। তো এই গাছটা প্রতিস্থাপন করার জন্য আমি দেখো কি ধরনের মিডিয়া নিয়েছি সেটা তোমাদের আমি দেখাই। তো প্রথমে নিয়ে নিয়েছি একটা 4 ইঞ্চি সাইজের টব এবং টবের মধ্যে দিয়ে দেবো মিডিয়া ভরে দেবো। তো এই মিডিয়ার মধ্যে রয়েছে মাটি, কম্পোস্ট, সমপরিমাণ মাটি, সমপরিমাণ কম্পোস্ট এবং নিয়েছি সামান্য পরিমাণ কোকোপিট এবং নিয়েছি সামান্য পরিমাণ নিম ফুল। তো এই মিডিয়াটা খুব ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি এবং টবের যে ড্রেনেজ ব্যবস্থা এটাকে সঠিকভাবে তৈরি করতে হবে। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট বন্ধুরা। নয়নতারা গাছ কিংবা যে কোনো গাছে
যদি না ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক করে তৈরি করা হয় তাহলে কিন্তু গাছ বাঁচবে না। তাই প্রথমেই ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক করে নিয়েছি। চারার তুলনায় যেহেতু টবটা সাইজে একটু বড়, আমার কাছে ছোট টব ছিল না, সে কারণে আমি কিন্তু এখানে অর্ধেক টব মাটি দিয়ে চারাটাকে প্রতিস্থাপন করে দিয়েছি। পরে যখন চারাটা বড় হবে, বৃদ্ধি পাবে, তখন আমি এখানে আরো মাটি ভরে দেব। মাটি কম্পোস্ট যেভাবে মিডিয়া তৈরি করেছি ঠিক সেভাবেই মিডিয়া তৈরি করে আমি আবার উপরের অংশটাকে ভর্তি করে দেব। তো এই মুহূর্তে আমি দিলাম না, কারণ যদি অতিরিক্ত মাত্রায় আমি মাটি দিয়ে দিই আর মাটিটা যদি অনেকক্ষণ পর্যন্ত ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু গাছের রুট পচে যাবে, যেহেতু রুটটা খুব ছোট। আর যদি অতিরিক্ত মাত্রায় আমি এখানে মাটি ভরে দিই এবং জল প্রয়োগ করি, মাটিটা যতই ভেজা ভেজা থাকবে টবের মাটিতে ফাঙ্গাস লেগে যাবে এবং ধীরে ধীরে গাছটা কিন্তু মারা যাবে। তাই অনেক সময় গাছ প্রতিস্থাপন করার সময় আমাদেরকে এই ছোট ছোট বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হয়। সামান্য পরিমাণ মাটি দিয়ে কিন্তু আমি গাছটা প্রতিস্থাপন করি। যদি এখানে ছোট টব থাকতো তাহলে সম্পূর্ণ মাটি আমাকে ভরে দেওয়া যেত, কিন্তু যেহেতু বড় সাইজের টব তাই আমি এখানে অর্ধেক পরিমাণ মাটি দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করেছি। এবং গাছ প্রতিস্থাপন করার পর ভরপুর মাত্রায় জলও দিয়ে দিতে হবে এবং জল দেওয়ার পর গাছটাকে কিন্তু অন্তত 4 থেকে 5 দিনের মধ্যে ছায়া জায়গায় রাখতে হবে। তারপর এটাকে আমি রোদ্দুরে দেবো, সকালবেলা 2 থেকে 3 ঘন্টার জন্য রোদ্দুরে দেবো, কিন্তু দুপুরবেলা যে চড়া রোদ্দুর সেখানে কিন্তু আমি রাখবো না। যেখানে অন্যান্য গাছ থাকে নয়নতারা গাছ, ঠিক সেই রকম জায়গায় আমি এই ছোট চারা গাছটাকেও রাখবো। বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 5। বর্ষাকালে যে সমস্যাটা খুব বেশি দেখা যায় আমাদের বাগানের প্রত্যেকটা নয়নতারা গাছে, আমাদের নয়নতারা গাছের মধ্যে শুরু হয় ফাঙ্গাসের সমস্যা। প্রচুর পরিমাণে ফাঙ্গাস প্রবলেম হয় এবং গাছের ডাল পচে যায়, ধীরে ধীরে সম্পূর্ণ গাছটা কিন্তু ঝিমিয়ে গিয়ে মারা যায়। তো এই সমস্যাটা যেন না হয় তাই আমাদেরকে প্রত্যেক মাসে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। হাতের কাছে যে ফাঙ্গিসাইড রয়েছে সেই ফাঙ্গিসাইড তোমরা প্রয়োগ করবে। বিশেষত আমাদের হাতের কাছে কিন্তু এই স্যাপ ফাঙ্গিসাইডটাই বেশি সময় থাকে। তো যদি এই স্যাপ ফাঙ্গিসাইডটা থাকে তো এই স্যাপ ফাঙ্গিসাইডটাই তোমরা প্রয়োগ করবে। যদি তোমাদের হাতের কাছে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। বাগানে বর্ষাকালে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড প্রয়োগ করলে বাগানের গাছের কিন্তু খুব একটা সমস্যা হয় না। কিন্তু যদি একান্ত না থাকে সেক্ষেত্রে তোমরা এই স্যাপ ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করবে। তো যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইডটাই স্প্রে করবে। ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে। যদি ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু হলুদ গুঁড়ো এবং অ্যালোভেরা জেল স্প্রে করতে পারো। একটা অ্যালোভেরার পাতা ভালোভাবে পেস্ট করে নেবে এবং পেস্ট করে নিয়ে সেই অ্যালোভেরা পেস্টের মধ্যে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে স্প্রেয়ার বটলটা তারপর গাছে কিন্তু ভালোভাবে স্প্রে করবে। এই বর্ষাকালে প্রতি সপ্তাহে একবার করে যদি স্প্রে করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখা যায়। ফাঙ্গিসাইড অথবা ন্যাচারাল ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড তোমরা যদি প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করতে পারো তাহলে গাছগুলো কিন্তু সুস্থ থাকবে। তা না হলে দেখবে হঠাৎ করেই গাছের কাণ্ডের মধ্যে ফাঙ্গাস লেগে গেছে এবং ধীরে ধীরে গাছটা সম্পূর্ণ ঝিমিয়ে যাচ্ছে এবং গাছটা হঠাৎ করে দেখবে মারা যাবে। তো আমাদের কিন্তু আর তখন কিছুই করার থাকবে না, রুট প্রবলেম শুরু হবে। তাই প্রত্যেক মাসে একবার করে তোমরা যদি টবের মাটিতেও ফাঙ্গিসাইড গুলে প্রয়োগ করতে পারো অথবা হলুদ গুঁড়ো জলে গুলে প্রয়োগ করতে পারো তাহলেও খুব ভালো রেজাল্ট দেখা যায়। তাই আমি তোমাদেরকে প্রতি মাসে এমন খাবার প্রয়োগ করা দেখাই যেগুলো প্রয়োগ করলে বাগানের নয়নতারা গাছ সুস্থ থাকবে। তাছাড়া সবথেকে যে ভাইটাল বিষয় সেটা হলো বৃষ্টির জল থেকে আমাদের বাগানের নয়নতারা গাছকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলেই তোমাদের বাগানের নয়নতারা গাছ ভালো থাকবে। এছাড়া অতিরিক্ত রোদ্দুরে এই গাছকে রাখা যাবে না। বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 6। টিপস নাম্বার 6 হলো প্রুনিং। এই নয়নতারা গাছের যত আমরা প্রুনিং করব নয়নতারা গাছ কিন্তু তত ঝোপালো হবে। নয়নতারা গাছকে ঝোপালো করতে গেলে প্রুনিং এর থেকে বেস্ট অপশন আর হয় না। নয়নতারা গাছ শুধুমাত্র একটাই ডাল থেকে যাবে আর গাছের মধ্যে বৃদ্ধি কম হবে এবং গাছে ফুলও কম আসবে। তাই যেভাবে আমি তোমাদেরকে পিঞ্চিং করা দেখাচ্ছি, দেখো এইভাবে 2টো পাতা কুঁড়ি সহ আমি কিন্তু কেটে দিলাম। কুঁড়ির মায়া করলে হবে না বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা তোমাদের বাগানের নয়নতারা গাছকে ঝোপালো করতে পারবে না। তো দেখো আমি কিন্তু এভাবে হাতের সাহায্যে পিঞ্চিং করে দিলাম। পিঞ্চিং করার ফলে গাছটা কিন্তু ধীরে ধীরে ঝোপালো হয়ে উঠছে। তো আমার বাগানের প্রায় বেশিরভাগ নয়নতারা গাছকে আমি এইভাবে পিঞ্চিং করি এবং পিঞ্চিং করার ফলে গাছগুলো কিন্তু ধীরে ধীরে ঝোপালো হয়ে উঠছে। তো বন্ধুরা, এতক্ষণ তো বললাম টিপসের কথা, এবার আসি কি খাবার এই সেপ্টেম্বর মাসে আমরা প্রয়োগ করব। খাবার প্রয়োগ করার জন্য আমি টবের মাটিটা খুব ভালোভাবে খুশে নিয়েছি। দেখো কতটাই শুকনো রয়েছে। তো এইরকম শুকনো মাটিতেই কিন্তু আমাদেরকে খাবারটা প্রয়োগ করতে হবে। তো প্রথমেই দেখে নাও আমি কি কি খাবার এখানে নিয়েছি। তো একটা চামচ নেবে, এই চামচের মাপ করে খাবারটা প্রয়োগ করার চেষ্টা করবে, তাহলে মাপটা ঠিক থাকবে। এবং 6 ইঞ্চি টবে আমি এই খাবারটা প্রয়োগ করব। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি নিমখোল। নিমখোল বর্ষাকালে প্রত্যেক মাসে 2বার 15 দিন অন্তর অন্তর যদি প্রয়োগ করতে পারো টবের মাটিতে কিন্তু নিমাটোডের সমস্যা হয় না। নিমখোল নিয়েছি আমি 1 চামচ পরিমাণ।
পেঁয়াজের খোসার গুঁড়ো নিয়েছি 2 চামচ পরিমাণ, যেহেতু 6 ইঞ্চি টব তাই পেঁয়াজের খোসার গুঁড়ো নিয়েছি 2 চামচ পরিমাণ। এছাড়া নিয়েছি আমি চা পাতা, বন্ধুরা ফ্রেশ চা পাতা নিয়েছি আমি এখানে 1/2 চামচ পরিমাণ। যদি তোমাদের টবের সাইজ বড় হয় 1 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা নেবে, আর যদি চা পাতা না থাকে কফি পাউডার 1/2 চামচ নিতে পারো। 1/2 চামচ পরিমাণ নিয়েছি আমি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে ট্রাইকোডার্মা ভিরিডি নিতে পারো। আর নিয়েছি আমি 2 গ্রাম পরিমাণ এপসাম সল্ট। বন্ধুরা এপসাম সল্টটা তোমরা নিতে পারো আবার নাও নিতে পারো, যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই নেবে। এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। তো এরপর যেটা নিয়েছি সেটা হলো 2 মুঠো পরিমাণ এখানে নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট। তো এই সম্পূর্ণ খাবারটা আমি এই ভার্মি কম্পোস্টের মধ্যে ঢেলে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নেব। যে কোনো খাবার প্রয়োগ করার আগে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে তারপর টবের মাটিতে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা দেখতে পাবে। চারিদিক থেকেই কিন্তু গাছ খাবার গ্রহণ করতে পারবে। যদি এক এক জায়গায় এক একটা খাবার আমরা ঢেলে দিই তাহলে কিন্তু গাছ চারিদিক থেকে খাবারটা গ্রহণ করতে পারবে না। তো কতটা পরিমাণ খাবার আমরা প্রয়োগ করব সেটাই তোমাদের আমি দেখিয়ে দেবো। এটা 6 ইঞ্চি টব, পাশে একটা গাছ রয়েছে সেটা 4 ইঞ্চি টব। তো প্রত্যেকটা গাছে আমি খাবার প্রয়োগ করব। আমি দুটো টবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা 6 ইঞ্চিতে দেখিয়ে দিচ্ছি এবং একটা 4 ইঞ্চিতে দেখিয়ে দিচ্ছি। তো 4 ইঞ্চি টবে আমি 2 চামচ পরিমাণ কিন্তু এই খাবারটা প্রয়োগ করব। তো সম্পূর্ণ খাবারটা আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মাত্র 2 চামচ এই 4 ইঞ্চি টবে আমি প্রয়োগ করছি। অতিরিক্ত খাবার কিন্তু প্রয়োগ করা যাবে না। টবের কিনারা বরাবর এই খাবারটা প্রয়োগ করলাম এবং 6 ইঞ্চি টবে আমরা কিন্তু 2 মুঠো পরিমাণ খাবারটা প্রয়োগ করব। যদি 8 ইঞ্চি টব হয় সেক্ষেত্রে তোমরা 3 মুঠো পরিমাণ প্রয়োগ করবে বা 4 মুঠো পরিমাণ প্রয়োগ করবে। জৈব খাবার সবসময় কিন্তু একটু বেশি প্রয়োগ করতে হয়, তবে কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। আর যেগুলো রাসায়নিক খাবার যদি তোমাদের কাছে এত কিছু না থাকে তাহলে তোমরা এনপিকে 10-26-26 এক একটা টবে 1 চামচ পরিমাণ, যদি 6 ইঞ্চি টব হয় 1 চামচ পরিমাণ, আর 4 ইঞ্চি টবে 1/2 চামচ পরিমাণ, 8 ইঞ্চি টবেও 1 চামচ পরিমাণ। তো এইভাবে তোমরা 10-26-26 এনপিকে 10-26-26। সবসময় তো সবার কাছে জৈব খাবার থাকে না, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই 10-26-26 খাবারটা প্রয়োগ করতে পারো মাসে একবার। আর এই যে জৈব খাবারটা দেখালাম এটা কিন্তু 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে, খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। তাছাড়া আমাদের নয়নতারা গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ খুব একটা হয় না, তো তবুও তোমরা প্রত্যেক মাসে 2 বার করে 15 দিন অন্তর অন্তর কাকা পেস্টিসাইডটা ইউজ করতে পারো। কাকা পেস্টিসাইডটা ইউজ করলে কিন্তু গাছে কোনো রকম কোনো সমস্যা হয় না। অথবা সুপার সোনাটা তোমরা ইউজ করতে পারো, পিজিআর হিসাবে খুব ভালো কাজ করবে। তাহলে আর অন্য কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস না প্রয়োগ করলেও চলবে। যদি সুপার সোনাটা প্রয়োগ করতে পারো 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছের পাতায় সকালবেলা করে স্প্রে করবে মাসে 2 বার 15 দিন অন্তর অন্তর, তাহলে কিন্তু গাছের ফুল অনেকটা বড় বড় হয়। তো বন্ধুরা এইভাবে তোমরা তোমাদের বাগানের নয়নতারা গাছে সেপ্টেম্বর মাসে পরিচর্যা করো, খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। গাছে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না, খুব একটা গাছে ফাঙ্গাস প্রবলেমও হবে না, আমি যেভাবে তোমাদের পরিচর্যা দেখালাম। তো এইভাবে পরিচর্যা করতে পারলে নয়নতারা গাছ নেওয়ার কোনো রকম কোনো চিন্তা থাকবে না। এই সেপ্টেম্বর মাসে যদি নয়নতারা গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে চাও তাহলে তোমরা প্রতিস্থাপনও করতে পারো, যেভাবে আমি মাটির কথা বললাম ঠিক সেইভাবে মিডিয়া তৈরি করে নয়নতারা গাছ তোমরা প্রতিস্থাপন করো। প্রথমে ছোট টবে প্রতিস্থাপন করবে, তারপর তোমরা বড় টবে রিপোর্টিং করবে। এখন তোমরা চাইলে কিন্তু নয়নতারা গাছের রিপোর্টিংও করতে পারো। যদি ছোট টবে থাকে বড় টবে শিফট করতে চাইছো তাহলে কিন্তু তোমরা এখন রিপোর্টিংও করতে পারবে। তো বন্ধুরা এই ছিল নয়নতারা গাছের সেপ্টেম্বর মাসের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, কারণ আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 6টার সময় এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। ভিডিও লাইভ হওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।